আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের তানিম ভাইয়া, পড়ছি ঢাকা মেডিকেল কলেজের ৩য় বর্ষে। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস নিয়ে কথা বলবো, আমার একটা গোপন সিক্রেট নিয়ে। সেটা কি ভাইয়া? তোমরা হয়তো অনেকেই জানো আমি নরডেমে ২৩ ব্যাচের শিক্ষার্থী। তো আমি আসলে ২৩ ব্যাচে সেন্ট আপ পরীক্ষায়, যেটাকে তোমরা আসলে টেস্ট পরীক্ষা বলো, সেখানে ১ম হয়েছিলাম সায়েন্সে ২১০৩ জনের মধ্যে। তো এই সিক্রেটগুলো একটু শেয়ার করব যে আমি অনেকেই আমার নরডেমে যারা জুনিয়র আছে তোমার জিজ্ঞাসা করে যে ভাই আপনি কিভাবে এরকম কাজটা করলেন? যে এটা তো আসলে একটা পরীক্ষার ব্যাপার না। এটা ধরো একটা কনস্ট্যান্টলি শুরু থেকে শেষ পর্যন্ত তোমার একটা কনস্ট্যান্ট পেসে চলা বা ধরো তোমার মধ্যে একটা ফোকাস ধরে রাখার উপায়, তাই না? তো একদম ১ম এর কথাই যদি বলি, ধরো আমি কিন্তু ছিলাম সৈয়দপুরে আমার বাসা ছিল, তো ওখানে আমি পড়াশোনা করছি। একদম উত্তরবঙ্গ থেকে ঢাকায় এসে তোমার হোস্টেলে থেকে সেট হওয়া, এটা তোমার যারা আরামবাগে থাকো বা ধরো অন্যান্য যারা অন্য কলেজে পড়তেছো কিন্তু হোস্টেলে থাকো, তারা হয়তো জিনিসটা ফিল করতে পারো। যে একদম বাবা মাকে ছেড়ে এখানে এসে মন বসানোটাই টাফ। তার উপর ধরো পড়াশোনাটা ধারাবাহিকতা বজায় রাখা, এটা কিন্তু অনেক কঠিন, তাই না? তো এখানে একটা কথা বলি, এখানে মেইন কথা হচ্ছে আমি সবসময় ১ম থেকে এই বিশ্বাসটা রাখতাম যে আমি যে পরিশ্রমটা করব, এটার ফলাফল আমি একদিন না একদিন পাবো। বুঝছো? আরেকটা কথা হচ্ছে আমার মধ্যে ১ম থেকে এই টার্গেটটা ছিল যে আমি শুধুমাত্র একটা ভর্তি পরীক্ষার জন্য না, বা এমন না যে আমি জাস্ট কোনোমতে পাস করতে চাই, আমার সবগুলা ভর্তি পরীক্ষা ভালো করা লাগবে। মানে একদম মেইন কথা বলি, আমার টার্গেট ছিল এটা যে বাংলাদেশের কোনো ভর্তি পরীক্ষা যাতে আমাকে আটকাতে না পারে। আরেকটা ছিল যে নরডেমে আমার এখানে অনেক ভালো করতে হবে, অনেক ভালো একটা রেজাল্ট করতে হবে। তো এইটা ছিল আমার ১ম ২ টা মেইন টার্গেট, যে আমি নরডেমেও ভালো করব এবং অ্যাডমিশন টেস্টেও ভালো করব। তার মানে তুমি চিন্তা করো, আমার যখন কোনো একটা সাবজেক্ট ক্লাসেই পড়াইতো, তখন আমি শুধুমাত্র যে এইচএসসি ফোকাস করতাম বা শুধুমাত্র কুইজ বেস পড়তাম এমন না, আমি পাশাপাশি সেখানকার অ্যাডমিশনে কী প্রশ্ন আসছে সেটাও দেখার ট্রাই করতাম। তো আমি এখন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট হ্যাক্স সম্পর্কে বলি। ১ম এ আসি বাংলা। তো আমরা যারা নরডেমে পড়ি তোমরা হয়তো জানো বাংলা প্রশ্ন বাংলাদেশের যে কারো থেকে কঠিন হয়। কিরকম কঠিন? আমাদের একটা কবিতা লাইন দিয়ে বলে এটার পরের লাইনটা কি? অথবা ধরো তোমার বইতে ১০-১৫ কথা আছে, তাই না? যে মৃত্যুঞ্জয় ১০-১৫ দিন ধরে আ রোগে ভুগতেছিল, এইরকম একটা লাইন ছিল। তো এখানে দেখো ১৫ তে কিন্তু ওকার নাই। বাট তুমি যদি পরীক্ষা হলে ওকার দাও তাহলে এখানেও ভুল ধরবে, তাই না? তো এই ধরনের ছোট, ছোট ভুল যাতে না হয়। তো এই কারণে আমি একটা হ্যাক্স ফলো করতাম, সেটা হচ্ছে যখনই তোমার ক্লাসে পড়াবে, বাংলা ধরো একদিন ক্লাসে পড়াইলো, আমি যেটা করতাম ওইদিন গিয়েই এটা জিনিসটা একবার রিডিং দিয়ে নিতাম। এরপর কুইজের আগের রাতে আমি বাংলাটা আরেকবার পড়তাম। তবে এখানে আমি আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে ধরো আমরা যখন গাইড পড়ি, গাইডে বিভিন্ন সিকিউগুলো থাকে না? তো দেখবা গাইডের সিকিউগুলো কিভাবে লেখে, ওখানে দেখবা বিভিন্ন সময় কিছু সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করে সিকিউটা ভালোভাবে লেখার জন্য। তো আমিও আসলে এই সুন্দর ওয়ার্ডগুলো দেখতাম যে গাইডে বা বিভিন্ন জায়গায় ওয়ার্ডগুলো কিভাবে এরা কোন প্রশ্নের বেলা ইউজ করছে। তো আমার পরীক্ষায় যখন এই ধরনের প্রশ্ন আসতো তখন আমি সুন্দরভাবে ওগুলা গুছায় লিখতাম। মানে ধরো বাংলা বইয়ের কথাও যেমন লিখতাম, পাঠ পরিচিতি থেকে লিখতাম, তাই না? আবার ধরো কবিতার লাইনগুলা ইউজ করতাম সরাসরি। আবার কখন হচ্ছে কিছু সুন্দর ওয়ার্ড ইউজ করতাম যেটাতে বোঝাচ্ছে যে আমি জিনিসটা ভালো করে জানি এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো এই কারণে দেখা যেত বাংলায় আমার এভারেজ থাকতো ৯০-৯৫ এর মতো কুইজে। আর এরপরে হচ্ছে ইংরেজিতে আসি। তো ইংরেজি হচ্ছে এমন একটা সাবজেক্ট, সত্যি বলতে আমার পুরো নর্ডেমের লাইফে আমি ইংরেজি নিয়েই সবথেকে বেশি হতাশায় ছিলাম। যে ভাই পড়তেছি কিন্তু তবুও কুইজে গিয়ে ভালো করতেছি না। তবে যদিও ১ম কুইজটা অনেক ভালো করছিলাম, ওখানে ৮০ পাইছিলাম। তারপর থেকে আমার ইংরেজিতে চরম লেভেলে ডাউনফল শুরু হইছে। এমন একটা অবস্থা যে এমনও মাঝে, মাঝে মনে হতো যে ফেল করব। যদিও ফেল করি নাই কখনো, বাট ওইটার কাছাকাছি চলে গেছিলাম, এমন একটা অবস্থা। তো ইংরেজিতে এইজন্য খুব বেশি হ্যাক্স দিয়েও লাভ নেই নর্ডেমের লাইফে। টিচাররা যেটা বলবে আপাতত ওই মেইন বইটাই ভালো মতো করতে হবে, যেটা ইংলিশ ফর টুডে বইটা আছে, ফার্স্ট পেপারটা। আর এরপরে ধরো সেকেন্ড পেপারের জন্য টিচারদের যে রুলসগুলো দিবে, গ্রামাটিক্যাল রুলস, ওগুলো একটু ভালো মতো পড়তে হবে, বিশেষ করে এক্সেপশনগুলো। এবং তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মানে ভাই আমি নর্ডেমের জিনিসটা বাদ দিলাম, তোমার বোর্ডে তো ভালো মার্ক পাইতে হবে, তাই না? বোর্ডে প্লাস পাইতে হবে। তো এই জন্য মিনিমাম হলেও আমার কি করতে হবে, আমার টেস্ট পেপারগুলো ভালো মতো সলভ করতে হবে। যেমন ধরো আমার আমি পার্সোনালি নবদূত পাঞ্চেরি এগুলোই বেশি সলভ করতাম। তো এই টেস্ট পেপারগুলোতে দেখবা সুন্দর মতো বিভিন্ন প্রশ্ন থাকে, দেখা যাবে রাইট ফ্রম ভার্বসে ১০০টার মতো আছে। তো চেষ্টা করো বোর্ডে যতগুলো আছে মোটামুটি ধরো ২০ সাল পর্যন্ত বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এগুলো মোটামুটি তোমার সলভ করে রাখতে। আচ্ছা, ইংরেজি গেল, এবার আসে আইসিটি। আইসিটি ধরো আমার বোর্ডে ১০০ নাম্বার ছিল, আর কুইজগুলোতে ১০০ মতো পাইতাম। তো কিভাবে পাইতাম ভাইয়া, আমি বলি তো। আইসিটির মেইন বই কি? একটা যে ছোট টেক্সট বই আছে না, সেইটা। হ্যাঁ, ওটা অনেকেই হয়তো পড়ো না, তবে এটাও পড়তে হবে কারণ এটাই তো মেইন বই, টেক্সট বই। আচ্ছা, তো এইটা বাইরেও আমাদের কিছু বই কিনতে হয়। তো যেমন আমি পার্সোনালি মুজিবুর স্যার এবং মাহবুবুর স্যার এই দুইজনের বইটাই পড়তাম। আমি মুজিবুর স্যারের বইটা কিনছিলাম, আর মাহবুবুর স্যারের বইটা পিডিএফ পড়তাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে, সিস্টেক প্রকাশনী মাহবুবুর স্যারের বইটাই ভালো, বুঝছো? এখানে জিনিসগুলো অনেক গোছানো থাকে, আর পাশাপাশি কিছু ম্যাথ আছে যেটা কুইজও মোটামুটি আসে। আর মেইনলি হচ্ছে আমার
কলেজের টিচারদের যে লেকচার আছে সেটাই ফলো করা হচ্ছে বেটার। যে টিচাররা যেটা লেকচার দিল সেটা, দেন হচ্ছে আমার মেইন বই, এরপর হচ্ছে সহায়ক বই হিসাবে মাহবুবুর স্যারের বই অথবা মুজিবুর স্যারের বই। তবে মাহবুবুর স্যারের বইটাই পড়তে গেলে বেশি ইজি। আর এরপর আসি আমাদের সায়েন্সের যে মেইন সাবজেক্টগুলো, তাই না? আচ্ছা, প্রথমে আসি ফিজিক্সে। ফিজিক্স তোমরা জানো যে আমাদের মনে হবে যে ভাইয়া ফিজিক্সে তো নর্ডেমে মার্ক তোলা অনেক কঠিন, বাট আমার কিন্তু ফিজিক্সে বেশিরভাগ সময় ভালো নাম্বার আসতো। এমনকি আমি যদি বলি যে ধরো সেন্ট আপ থেকে শুরু করে এই পরীক্ষাগুলায় রিটেনে যত ছিল 50 মার্ক ধরো রিটেনে আছে, তো আমার 50 মার্কই আসতো, এরকম একটা অবস্থা। তো কিভাবে আসতো, তাই না? মেইন কথাটা হচ্ছে সবার আগে আমার টিচারের লেকচারটাকে ধরতে হবে। ধরো আমি টিচারের লেকচার দিচ্ছি, আমি কিছুই বুঝতেছি না, তাহলে তো লাভ নাই। তো এই জন্য যেটা করতে হবে যে যেটা পড়াবে ক্লাসে এইটা সম্পর্কে একটু হলেও আইডিয়া নিতে যেতে হবে ক্লাসের আগেই। কিভাবে করতে পারি ভাই? একটা হচ্ছে আমি ওইটা সম্পর্কে কোনো একটা টপিক ইউটিউবে ভিডিও দেখে গেলাম, অথবা আরেকটা কাজ করতে পারি। আমি যেটা করতাম সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের অক্ষরপত্র প্রকাশনের যে বইগুলো আছে না, এদের কিন্তু সায়েন্সের বইগুলো বেশিরভাগই ভালো, মানে তুমি রিডিং দিলে বুঝতে পারবা। যেমন ধরো ফিজিক্সের মেইন বই কিন্তু ইসাক স্যার, তাই না? তারপর তপন স্যার, এই দুইটা মেইন বই। কিন্তু তুমি যখন ইসাক স্যার পড়বা তুমি কিন্তু সবসময় নাও বুঝতে পারো, তপন স্যার পড়লেও দেখা যায় যে পুরোপুরি কমপ্লিট হচ্ছে না। কিন্তু অক্ষরপত্র যখন তুমি একবার রিডিং দিবা তোমার কিন্তু পুরোপুরি কনসেপ্টটা মাথায় ঢুকবে। এমনকি দেখবা যে আমাদের যখন দ্বিতীয় পত্র শুরু হবে, তোমাদের এখন হয়তো শুরু হয় নাই যারা 27 ব্যাচ আসছো, তো তখন দেখবা যে অনেক কঠিন টপিক টিচাররাও অক্ষরপত্র বই নিয়ে এসে পড়ায়, এরকম একটা ব্যাপার। তো এটা আগে আমি রিডিং দিতাম, এরপর টিচাররা যেটা পড়াইলো সেটা সুন্দর মতো নোট করলাম। তো এখানে কি তোমার শেষ না, এখন তো তোমার কেবল শুরু। তোমার এরপর ইসাক স্যারের বইটা ভালো মতো পড়তে হবে। আমাদের নর্ডেমে যেটা কমন টেন্ডেন্সি যে ভাই আমরা ইসাক স্যারের বই পড়ি না, কেন পড়ি না? কারণ হচ্ছে বইতে একটু ভুলভাল আছে তাই, বা বইটা অগোছালো তাই। কিন্তু বুয়েটের অনেক প্রশ্ন, তোমার ঢাবির অনেক প্রশ্ন ইসাক স্যারের বই থেকে ধরো একদম চলে আসে, হুবহু তুলে দেয়, এমনও আছে। আবার ঢাবিতে একটা প্রশ্ন আছে, এটা ধরো আগে কোনো কোশ্চেন ব্যাংকেও ছিল না, আজ ইলেকট্রনের পর্যায়কাল নিয়ে। এটা কিন্তু নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে আমি জাস্ট 2 না 3 নাম্বার এমসিকিউ ওইখানে সলভ করছিলাম। এটা কোনো বোর্ডেও আসে নাই, কোথাও আসে নাই, ওখানে ইসাক স্যারের বইতে ছিল। ওই বেসিকটা দিয়ে আমি কি করছি, ঢাবির রিটেন একটা পেরে গেছিলাম, এইরকম একটা ব্যাপার। তো এই জন্য ইসাক স্যারের বইটাও মোটামুটি ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, বই শেষ হলো, এরপর তুমি যেটা করবা বোর্ড প্রশ্নগুলো করবা। বোর্ড প্রশ্ন ধরো আমি যদি বলি বোর্ড প্রশ্ন তোমার মিনিমাম, তোমরা যদি 27 ব্যাচ হও তাহলে 25, 24, 23 এবার পিছনে যতদূর যাওয়া যায় মিনিমাম 20 সাল পর্যন্ত প্রশ্নগুলো সলভ করে ফেলতে হবে ফিজিক্সের বেলায়। এরপর তোমার বুয়েটের প্রশ্ন, ঢাবির প্রশ্ন তুমি যদি পারো এটাও সলভ করার ট্রাই করো। কেন করবা? তুমি যখন এই প্রশ্নগুলো সলভ করবা বা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, তখন কিন্তু আমাদের একটা কনফিডেন্স কাজ করবে যে না, আমি যে পড়াশোনাটা করছি এটা দিয়ে শুধুমাত্র যে নর্ডেমের কুইজ পরীক্ষা এইটা না, আমি পাশাপাশি কি পারি, বুয়েটে এগুলোও সলভ করতে পারি। আরেকটা কথা হচ্ছে যারা নর্ডেমে পড়ো তারা অবশ্যই ওই চ্যাপ্টারের ইংলিশ ভার্সনের প্রশ্ন এবং আগের বছরের যে প্রশ্ন ছিল, ধরো বিগত বছর ওই চ্যাপ্টারে যা যা প্রশ্ন হয়েছে মিনিমাম 2-3 বছরের, এগুলো একটু দেখার ট্রাই করবা যে কি ধরনের প্রশ্নগুলো আসতেছে। আবার আরেকটা টেকনিক আমি অবলম্বন করতাম, আমি যদি হোস্টেলে থাকতাম, ধরো আমার ক্লাসে এই স্যার একটা জিনিস পড়াইছে, তো অন্যটা ক্লাসে হয়তো আরেক স্যার আরেক জিনিস পড়াইছে, তাই না? তো আমি চেষ্টা করতাম আমার রুমমেটদের কে কি পড়াইছে ওগুলাও খাতাগুলো দেখতে। তো এইরকম। আর এরপর আসি হচ্ছে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির কথা যদি বলি, তুমি কখনো এটা ভাবা না যে নর্ডেমে কেমিস্ট্রি তুমি 100 পাবা, কারণ কেমিস্ট্রি প্রশ্নগুলো ওইভাবেই হয় যে তোমাকে প্যাসে ফেলবেই, বুঝছো? আমার প্রতিবারই মনে হতো যে এবারে কুইজটা মানে অনেক ভালো হবে, কিন্তু পরে দেখতাম যে আমি ঘ নাম্বারে একটা প্যাস দেওয়া ছিল, হয়তো কোনো একটা চিপায় কোনো একটা ইনফরমেশন লেখা আছে যেটা আমি খেয়ালই করি নাই, এরকমও হয়ে যায়। বা এমসিকিউ গুলা দেখবা যে লেখা আছে কোনটা সঠিক নয়, কোনটা মিথ্যা নয়, এরকম থাকে অনেক সময়। তো এই জন্য তোমার যে একদম 100 পাইতে হবে এমন না। আমার টার্গেট ছিল যে কেমিস্ট্রিটা আমি এমনভাবে পড়বো যাতে কোনো পরীক্ষা আমার না আটকায়। কি করতে হবে? আমার টিচার লেকচারটা ফলো করা লাগবে। এরপর অবশ্যই হাজারি নাগ স্যারের বইটা ভালো মতো পড়তে হবে। অনেকেই ধর আমরা গুগল স্যারের বই পড়ি, অবশ্যই এটা ভালো, কিন্তু হাজারি নাগ স্যারের বইটা না পড়লেই না, ঠিক আছে? আমি যেটা করতাম হাজারি নাগ স্যারের বইটা আগে পড়তাম, এরপর ধরো কুইজের 2-1 দিন আগে বা কুইজের আগের রাতে আমার ধরো হাজারি নাগ স্যার পড়া শেষ, টিচারদের লেকচার পড়া শেষ, তখন আমি গুগল স্যারের বইটা খুলতাম, খুলে দেখতাম যে দেখি কি কি এক্সট্রা টপিক আছে। তো ধরো ওখানে ধরো গ্যাসের দ্রাব্যতা আছে, দ্রাব্যতার অধ্যায়ের মধ্যে এরকম কিছু কিছু এক্সট্রা টপিক আছে যেটা আমি ওখান থেকে পড়ে নিতাম। আচ্ছা, তো এরপর যেটা করতাম যে ধরো বুয়েটের প্রশ্ন, তারপর বিগত বছরের কুইজের প্রশ্ন, এগুলো একটু সলভ করতাম। আচ্ছা, এরপর আসি বায়োলজিতে। তো এনডিসি বায়োলজিটা খেয়াল রাখবে, এটা কিন্তু এইচএসসি ফোকাসড, বুঝছো? এটা দিয়ে তুমি পুরোপুরি যে ধরো মেডিকেলে কভার হবে এমন না, কারণ ধরো টিচারদের কিন্তু চাইলে ওই টাইমটা নাই যে তোমাকে ওই টপিকের ওই সময়ের মধ্যেই সিকিউ এর জন্য নোট করে দিবে আবার এমসিকিউ এর জন্য পুরো বই পড়াবে। এটা আসলে কোনো টিচারের পক্ষেই সম্ভব না। আর আমাদের তোমরা তো দেখছোই যে ক্লাস অনেক কম থাকে, বোটানিতে 2টা যায় আবার জুলজিতে 2টা যায়,
তো এই জন্য তোমার নিজেকেই স্ব-উদ্যোগী হয়ে পড়তে হবে। আমি যেটা করতাম যে বায়োলজিটা আমি নিজেই পড়তাম মেডিকেলের জন্য, বুঝছো? যে আমার মেডিকেল যেহেতু মেইন টার্গেট, বায়োলজিটা ভালো মতো পড়তে হবে। টিচারের নোট ফলো করবো ঠিক আছে, কিন্তু এরপর গিয়ে অবশ্যই বইটা রিডিং দিতে হবে। আর পারলে আমাদের ধরো যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো থেকে অনলাইনে বিভিন্ন ক্লাস থাকে না, এখান থেকে তুমি কি করবা, বিভিন্ন ট্রিক্সগুলো দেখে নিবা। যেমন আমার নিজের ধরো ট্রিক্সের ক্লাস আছে, তোমরা ওগুলো দেখে নিতে পারো, তোমার পড়াটা ইজি হবে। আচ্ছা, এরপর আসে হচ্ছে ম্যাথে। ম্যাথে আমি কিভাবে ভালো করতাম? তো ম্যাথে আমরা জানি যে এনডিসিতে যেটা হয় 30 মিনিটের মধ্যে কুইজে গিয়ে 2টা সিকিউ আর 5টা এমসিকিউ সলভ করা লাগে, তাই না? তো এটা আমাদের ম্যাক্সিমাম টাইমে আমরা পারি, কিন্তু সময় কুলাতে পারি না। এই জন্য আমার একটা নিজস্ব টেকনিক আছে। সেটা কি? ধরো আমার পরীক্ষা যদি হয় বৃহস্পতিবার, কিন্তু মঙ্গলবারে ইংলিশ ভার্সনের পরীক্ষাটা হয়ে যায় ম্যাথ কুইজ, তাই না? আমি যেটা করতাম, ইংলিশ ভার্সনের ম্যাথ কুইজের প্রশ্নটা কালেক্ট করতাম, করে পরীক্ষার আগের রাতে, বুধবার রাতে আমি ওই প্রশ্নটা একবার পরীক্ষা দিয়ে দেখতাম যে আমি 25 মিনিটের মধ্যে সলভ করতে পারি কিনা। তখন ধর আমার একটা আইডিয়া হয়ে যেত যে আমার এই স্পিডে ম্যাথটা করলে আমার কমপ্লিট হবে টাইমের মধ্যে। আবার সকালের বেলায় চাইলে আরেকবার প্র্যাকটিস করতাম, জিনিসটা এমন। আবার ধরো ইংলিশ ভার্সনে যে প্রশ্নগুলো আসছে ওই টাইপই প্রশ্ন কিন্তু বাংলা ভার্সনে আসে। তাহলে এই ধরনের ওখানে যদি বড় ম্যাথ আসে, তোমার বুঝতে হবে বাংলা ভার্সনে একটা বড় ম্যাথ আসতেছে, তোমার এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। আর অবভিয়াসলি আরেকটা আমি টেকনিক অবলম্বন করতাম ম্যাথ করার বেলায়, সেটা হচ্ছে ধরো আমার ম্যাথে সব লাইন কঠিন না, মাঝখানে কোন একটা লাইন কঠিন, বুঝছো? ধরো এটা প্রথম লাইন, এটা ম্যাথে দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন আমার নোট খাতার, এই মাঝখানে লাইনটা কঠিন। তো আমি যেটা করতাম, এই মাঝখানে লাইনটাকে লাল দাগ দিয়ে রাখতাম। তো ধরো যখন আমি লাল দাগ দিয়ে রাখলাম, এই ম্যাথটা যখন আমি প্র্যাকটিস করতে যাচ্ছি, একবার টিচার যখন করাইছে তখন করছি, আবার কুইজে আগে 2-1বার তো করাই হচ্ছে, তখন যখনই আমি ম্যাথটা করতে যাব আমার মাথায় এটা কাজ করবে যে এই ম্যাথে আমার এই লাইনটাই ভুল হইতো, বা এই ম্যাথের আনসারটা হচ্ছে এইরকম হয়, বুঝছো? তার আমি অ্যান্সারে একটা গোল দাগ দিতাম যে ম্যাথগুলো আমার ভুল হইতো, আর যে লাইনে ভুল হইতো সেখানে একটা গোল দাগ দিতাম। তো এর ফলে যেটা হইতো যে যেই জিনিসগুলো ভুল হয় ওটা আমার ভুল হইতো না, বুঝছো? তাহলে আমাদের এসইউ স্যার বলো বা কিতাব স্যার বলো, এটা যে ম্যাথগুলো আছে এটার মধ্যে কঠিন ম্যাথগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যে ম্যাথগুলো ধরো তুমি প্রথমবার টিচাররা শেখায় দেওয়ার পরেও পারতেছো না, সেটাই হচ্ছে তোমার কাছে কঠিন। তো যে জায়গায় আটকাচ্ছ এটা তুমি সলভ করে নেওয়ার পরে অবশ্যই এটা মার্কিং করে রাখবা তোমার নোট খাতা বা রাফ খাতা যেটাই বলো না কেন সেখানে, তাহলে দেখবা তোমার ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে। আমার আসলে এই কারণে দেখা গেছে ম্যাথ বেশি খেয়াল থাকতো, বুঝছো? আর অ্যাকুরেসিও মোটামুটি ভালো ছিল। তো এভাবে আমি মোটামুটি সবগুলা সাবজেক্ট ব্যালেন্স করে পড়তে পারতাম। আর অবভিয়াসলি তোমার নিজস্ব পড়ার টাইম বাড়ানোর কোনো বিকল্প নাই, যে হ্যাঁ আমি অনলাইন ক্লাস করতেছি অনেক বেশি, তারপর অনেক কিছু করতেছি, প্রাইভেট পড়তেছি, ওখানে অনেকগুলা অফলাইন প্রাইভেট পড়তেছি, এটা দিয়ে আসলে খুব বেশি লাভ নাই, বুঝছো? তোমার নিজের পড়াটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি ধরো দেখা গেছে কি পুরো কলেজ লাইফ মিলে প্রাইভেটই পড়ছি মনে হয় মাত্র 1টা না 2টা, তাও 3-4 মাসের জন্য হাইয়েস্ট, ঠিক আছে? বাকি পুরো টাইম নিজের পড়ার জন্য ফোকাস রাখছি। আবার অনেকে ধর প্রাইভেট পড়েও ভালো করে, ঠিক আছে, কিন্তু তুমি যখন নিজে সেলফ স্টাডি করবা তুমি তোমার গ্যাপগুলা ভালো মতো বুঝতে পারবা, এবং ধরো তুমি ওই সময় অ্যাডমিশনে প্রশ্ন অনেক কিছু করে ফেলতে পারতেছো। বাট প্রাইভেটের পিছনে দৌড়াতে থাকলে তো ওই টাইমটা আর কখনো হয় না। ঠিক আছে সবাই, আশা করি আমার কথা বুঝতে পারছো। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।